রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে জুড বেলিংহামকে জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজ করতে হচ্ছে। এটা একটা অনেক বড় সমস্যা। এখন এই সমস্যা থেকে যদি মুক্তি পেতে চায় রিয়াল মাদ্রিদ, তাহলে অতি অবশ্যই তাদের একজন সেন্ট্রাল মিডফিল্ডার লাগবে। রিয়াল মাদ্রিদে শাবি আলোনসোর বর্তমান ফরমেশনটাকে অনেকটা এরকম বলা যেতে পারে, যাকে আপনি চাইলে 4-3-3ও বলতে পারেন, আবার 4-2-3-1ও বলতে পারেন। এই ফরমেশনের মোদ্দা কথাটা হলো, রিয়াল মাদ্রিদের পায়ে যখন বল থাকবে তখন এই যে দুজন সেন্টার ব্যাক এভাবে স্প্লিট করবেন, স্প্লিট করে মাঝখানে একটা জায়গা ফাঁকা চলে আসবে, সেই ফাঁকা জায়গাতে থার্ড সেন্টার ব্যাকের ভূমিকায় নেমে আসবেন অরেলা চুয়ামেনি। এখন দুজন সেন্টার ব্যাক যেহেতু স্প্লিট করছেন, তার মানে লেফট ব্যাকে যিনি থাকবেন এবং রাইট ব্যাকে যিনি থাকবেন তারা একটু সামনে চলে যাবেন। এখন চুয়ামেনি এসব জোনগুলোতে নেমে আসার অর্থ হলো যে মাদ্রিদ আরও বেশি ডিফেন্সিভ সলিডিটি অর্জন করছে। এখন আমরা জানি যে অরেলা চুয়ামেনি ইজ এ ভেরি গ্রেট ফুটবলার ইন টার্মস অফ ডিফেন্সিভ স্ক্রিনিং। এই সকল জোনগুলোতে নিজের দলকে বাড়তি ডিফেন্সিভ নিরাপত্তা দেওয়ার জন্য অরেলা চুয়ামেনি অনেক দুর্দান্ত ভূমিকা পালন করতে পারে। এখন চুয়ামেনি যেহেতু ডাবল পিভট থেকে নিচে এভাবে থার্ড সেন্টার ব্যাকে চলে আসছেন, এখানে মাঝখানে ডাবল পিভটের একটা জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে, যেটা কিনা একাই আর্দা গুলারকে সামলাতে হচ্ছে। এখন আর্দা গুলারের সমস্যা হলো, যেটা কিনা আমি এর আগেও একটা ভিডিওতে এক্সপ্লেন করেছি, তার ফিজিক্যালিটি নেই, তার পাসিং ভালো, কিন্তু ফিজিক্যালিটি যেহেতু নেই এবং ঠিকঠাক মতো যেহেতু প্রেস করতে পারেন না, তাই মিডফিল্ডে অনেক সময় দেখা যায় যে প্রতিপক্ষের মিডফিল্ডের কাছে উনি সেরকম পাত্তা পান না। আর প্রতিপক্ষের মিডফিল্ডের কাছে যেহেতু পাত্তা পান না, সেহেতু বাড়তি দায়িত্ব নিতে হয় জুড বেলিংহামকে। উপরে থাকা এমবাপ্পে বা ভিনিসিয়াস কেউই তো রিয়াল মাদ্রিদকে অত বেশি অফ দ্য বল সাহায্য করেন না, যে কারণে ওই অফ দ্য বল সাহায্য করার জন্য বেলিংহামকে উপরে চলে যেতে হয়। প্লাস বেলিংহামের বেস্ট রোলই তো বক্স ক্রাশারের। রিয়াল মাদ্রিদের পায়ে যখন বল থাকে, তারা যখন আক্রমণ করে, তখন তিনি এভাবে বক্স ক্রাশিংও করেন। এমবাপ্পে আর ভিনিসিয়াস জুনিয়র যখন উপরে গিয়ে সেভাবে প্রেসিং করেন না বা অফ দ্য বল সেরকম দায়িত্ব পালন করেন না, তখন সেই দায়িত্বটাও পালন করার জন্য উপরে বেলিংহামকে চলে যেতে হয়। আবার নিচে আর্দা গুলার যেহেতু ফিজিক্যালিটি দিয়ে সেরকম ডাবল পিভটের ডিফেন্সিভ দায়িত্ব পালন করতে পারেন না, ওই দায়িত্বটা পালন করার জন্য বেলিংহামকে নিচে আসতে হয়, এবং নিচে এসে তিনি দলের এই সকল বিল্ড আপের ক্ষেত্রেও ভূমিকা পালন করে। আবার অনেক সময় দেখা যায় যে মিডফিল্ডে প্রতিপক্ষ যখন একটা মিড ব্লক সৃষ্টি করে, মিডফিল্ড থেকে রিয়াল মাদ্রিদ যখন বল প্রোগ্রেস করতে পারে না, তখন নিজের উপরে প্রেশার অ্যাট্রাক্ট করার মাধ্যমে ড্রিবলিং করে বল ক্যারি করে বল প্রোগ্রেস করার ওই ভূমিকাটাও জুড বেলিংহামকে কিন্তু পালন করতে হয়। আবার অনেক সময় দেখা যায় থিবো কোর্তোয়ার পায়ে যখন বল থাকে, থিবো কোর্তোয়া যেহেতু সেরকম বল প্লেয়িং গোলকিপার নন, তাই কখনো কখনো তিনি লং বল পাঠান উপরে থাকা স্ট্রাইকারদের উদ্দেশ্য করে। এখন এমবাপ্পে বা ভিনিসিয়াস কেউই যেহেতু বক্সে থাকেন না, নিচে নেমে আসেন, তাই এ সকল জোনগুলো থেকে সেই বেলিংহামই আবার কোর্তোয়ার দেওয়া লং বলটাকে হেড করে নামান। সো বুঝতেই পারছেন বেলিংহামের 100টা কাজ করতে হয় একা একা। এখন এই ধরনের সিস্টেম যদি শাবি আলোনসো কন্টিনিউ করতে থাকেন এবং ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড যদি তাড়াতাড়ি ফিট না হন, তাহলে অতি অবশ্যই রিয়াল মাদ্রিদের একজন সেন্ট্রাল মিডফিল্ডার লাগবে, যে কিনা ফিজিক্যালিটি দিয়ে রিয়ালের মিডফিল্ডে এক্সট্রা প্রেসিং করতে পারবেন এবং পেছনের এসব জোনগুলোতে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজে রিয়ালের বিল্ড আপটা সামলাতে পারবেন। নট নেসেসারিলি তাকে রেজিস্টাই হওয়া লাগবে বা ডিপ লাইং প্লেমেকার হওয়া লাগবে, বাট এমন একজন মিডফিল্ডার তাকে হতে হবে যে কিনা এ সকল জোনগুলোতে থেকে অত্যন্ত দ্রুত গতিতে বলের সার্কুলেশন বাড়াতে পারবেন এবং রিয়াল মাদ্রিদের বিল্ড আপের গতিটাকে বৃদ্ধি করতে পারবেন, এবং একই সঙ্গে আউট অফ পজিশন সিচুয়েশনগুলোতে মিডফিল্ডে প্রেসিং এবং ডিফেন্সিভ সলিডিটি দিতে পারবেন। এখন এই ভূমিকায় রিয়াল মাদ্রিদ কাকে নিয়ে আসবে? আমি একটু আগেই বললাম, রিয়াল মাদ্রিদের এই সমস্যাটা সমাধান করার জন্য এমন কোনো মিডফিল্ডারের দরকার নেই যে কিনা একদম প্রপার রেজিস্টা বা ডিপ লাইন প্লেমেকার বলে আমরা যাদেরকে অভিহিত করে থাকি, ওরকম দরকার নেই। বাট একজন এমন সেন্ট্রাল মিডফিল্ডারের দরকার যে কিনা মোটামুটি ফিজিক্যালিটি দিয়ে এবং প্রেসিংয়ের মাধ্যমে মিডফিল্ডের পজিশন রিটেইন করতে পারবেন এবং রিয়াল মাদ্রিদের বল সার্কুলেশনের স্পিড, ওই স্পিডটা বাড়িয়ে দ্রুত গতিতে সামনে বলটাকে পাঠানোর ব্যবস্থা করতে পারবেন। এখন এই ধরনের সমস্যা সমাধান করার জন্য আমি আগের একটা ভিডিওতে দুজন সেন্ট্রাল মিডফিল্ডারের ব্যাপারে সাজেশন দিয়েছিলাম। এদের মধ্যে একজন ছিলেন অনেক বেশি আউটরেজিয়াস কেন? বিকজ তার নাম ছিল রদ্রি, এবং আমি মেনশন করেছিলাম যে ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড রিয়াল মাদ্রিদ যদি কোনোভাবে রদ্রিকে দলে নিয়ে আসতে পারে, তাহলে তাদের সমস্যা সমাধান হয়ে যাবে। এখন আমরা সবাই জানি যে রদ্রিকে রিয়াল মাদ্রিদে নিয়ে আসার ব্যাপারটা অনেক টাফ। সো আমি এই ভিডিওতে এমন কোনো মিডফিল্ডারের ব্যাপারে সাজেশন দিব না যাকে আনা এরকম অনেক টাফ হবে। আমি মোটামুটি রিয়েলিস্টিক 5জন মিডফিল্ডারের নাম বলবো, যাদেরকে কিনা চাইলেই এই জানুয়ারিতে রিয়াল মাদ্রিদ আনতে পারে এবং যাদেরকে আনার ব্যাপারে তাদের হয়তোবা অত বেশি টাকা খরচও হবে না, যাদের তুলনামূলক বয়স বেশি এবং এক্সপিরিয়েন্সড, এবং রিয়াল মাদ্রিদ বা শাবি আলোনসোর সঙ্গে কোনো না কোনোভাবে তাদের সম্পর্ক আছে, এবং এই সম্পর্ক থাকার কারণে তারা অতি দ্রুত রিয়াল মাদ্রিদে আসার ব্যাপারে আগ্রহ পোষণ করবে। সো আমি যে সকল মিডফিল্ডারদের ব্যাপারে সাজেশন দিব, তাদের সবাই এই কোনো না কোনো পয়েন্টের মধ্যে পড়ে যায়।
এখন কোন সেই 5 জন মিডফিল্ডার? নাম্বার 1 রুবেন নেভেস। আমি এর আগেও একটা ভিডিওতে রুবেন নেভেসের ব্যাপারে আপনাদেরকে সাজেশন দিয়েছিলাম, আমি এই ভিডিওতেও সেটাই দিব, বিকজ হি ইজ আ ফ্যান্টাস্টিক সেন্ট্রাল মিডফিল্ডার হুজ পাসিং ইজ গ্রেট, এবং যে কিনা ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজে ওই পাসিং এর যে দায়িত্বটা রয়েছে, বল প্রোগ্রেশনের যে দায়িত্বটা রয়েছে, সেই বল প্রোগ্রেশনের দায়িত্বটা অত্যন্ত ভালো মতো পালন করতে পারবে, অ্যান্ড হি ইজ আ ভেরি গুড প্রেসিং মিডফিল্ডার অ্যাজ ওয়েল। সো তাদের পায়ে যখন বল থাকবে না, তখন রুবেন নেভেস দুর্দান্তভাবে ওই ডাবল পিভটের দায়িত্বটা পালন করতে পারবে। অ্যান্ড দ্য মোস্ট অ্যাট্রাকটিভ পার্ট অ্যাবাউট দিস ট্রান্সফার ইজ আল হিলালে খেলা এই মিডফিল্ডার এখনো এই সৌদি ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করেননি, এবং 2026-এই তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র 6 মাস আছে তার কন্ট্রাক্টে। সো রিয়াল মাদ্রিদ যদি ভালো মতো চায়, তাহলে এই জানুয়ারিতেই অতি অল্প মূল্যে তাকে নিয়ে আসতে পারে। তার বয়সও খুব বেশি হয়নি, ইফ আই এম নট রং, হি স্টিল 29 আই গেস। সো হি ক্যান বি আ ভেরি গুড মিডফিল্ডার ইন দিস স্টেজ। নাম্বার 2, ইনি বেশ বয়স্ক মিডফিল্ডার, কিন্তু এনার্জির দিক থেকে, বল প্রোগ্রেশন করার ক্ষমতার দিক থেকে, পাসিং এর ক্যাপাবিলিটির দিক থেকে, এবং সিঙ্গেল পিভট ও ডবল পিভটে খেলার অভিজ্ঞতার দিক থেকে এই মিডফিল্ডার অসাধারণ, অ্যান্ড দ্যাট ইজ গ্রানিথ শাকা। আর্সেনালের সাবেক এই মিডফিল্ডার শাবি আলোনসোর অধীনে বায়ার লেভারকুসেনে লিগও জিতেছেন। সো শাবি আলোনসো খুব ভালো মতো জানেন এই মিডফিল্ডারটা কত জোস। একটা মাত্রই নেগেটিভ পয়েন্ট, তার বয়স হয়ে গেছে 34, কিন্তু 34 হওয়া সত্ত্বেও ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের হয়ে বর্তমানে তিনি যেরকম দুর্দান্ত খেলছেন, বল পায়ে থাকা অবস্থাতেও দুর্দান্ত খেলছেন, বল যখন পায়ে থাকছে না, আউট অফ পজিশন সিচুয়েশনও কিন্তু অসাধারণ খেলছেন, এবং হি হ্যাজ বিন অ্যাক্টিং অ্যাজ আ প্রপার লিডার অফ দিস সান্ডারল্যান্ড টিম। সো রিয়াল মাদ্রিদ যদি তাদের জাদু একটু দেখায় দেয় এবং শাবি আলোনসোকে যদি বলে যে ভাই তুমি তোমার সাবেক ছাত্রকে আরেকটু কনভিন্স করো, তাহলে আমার মনে হয় না যে গ্রানিথ শাকা শাবি আলোনসোর আন্ডারে রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবে খেলার ব্যাপারে রাজি হবেন বা রাজি হবেন না, আমার এটা মনে হয় না। সো লেটস সি। নাম্বার 3, এই ভদ্রলোক রিয়াল মাদ্রিদের একাডেমির খেলোয়াড় ছিলেন। রিয়াল মাদ্রিদের একাডেমি তো বার্সেলোনার লা মাসিয়ার মতো অত বেশি খেলোয়াড় প্রডিউস করে না, সাকসেসফুল খেলোয়াড়, কিন্তু লা ফ্যাব্রিকার বর্তমান যে সাকসেস স্টোরিগুলো রয়েছে, এই সাকসেস স্টোরিগুলোর মধ্যে অন্যতম হলো এই মিডফিল্ডার, অ্যান্ড দ্যাট ইজ আন্তোনিও ব্লাঙ্কো। কিছুদিন আগেই আলাভেসের সঙ্গে রিয়াল মাদ্রিদ মাঠে নেমেছিল, এবং যেই খেলাতে আমরা রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের দুর্বলতাগুলো খুব ভালো মতো বুঝতে পেরেছিলাম, এবং একই সঙ্গে দেখছিলাম যে আলাভেসের মিডফিল্ডে এই আন্তোনিও ব্লাঙ্কো কি অসাধারণ খেলছিলেন। মনে হচ্ছিল যে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডে যে ধরনের সমস্যা ফেস করছে, আন্তোনিও ব্লাঙ্কো যদি আলাভেসে না খেলে রিয়াল মাদ্রিদে খেলতেন, তাহলে ওই সকল সমস্যার অনেকটাই সমাধান হয়ে যেত। এখন তার গায়ে যেহেতু রিয়াল মাদ্রিদের গন্ধ লেগে আছে, তার মানে অতি অবশ্যই আলাভেস থেকে আন্তোনিও ব্লাঙ্কোকে আবারও ঘরে ফেরাতে খুব বেশি কাঠখড় পোড়ানোর কথা নয় রিয়াল মাদ্রিদের। নাম্বার 4, খুবই আনহেরাল্ডেড এবং আন্ডাররেটেড একটা মিডফিল্ডারের নাম বলবো, যিনি কিনা স্প্যানিশ লা লিগাতেই খেলেন এবং স্প্যানিশ লা লিগাতে বর্তমানে দুর্দান্ত খেলছেন, অ্যান্ড দ্যাট ইজ এসপানিওলস সেন্ট্রাল মিডফিল্ডার, স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডার এডু এক্সপোসিতো। আপনারা যারা স্প্যানিশ লা লিগা নিয়মিত দেখেন এই সিজনে, তারা দেখছেন যে এসপানিওল যে এই সিজনে দুর্দান্ত খেলছে এবং পয়েন্ট তালিকার খুব সম্ভবত 4 নাম্বার বা 5 নাম্বার পজিশনে রয়েছে তারা, এটার পেছনে এডু এক্সপোসিতোর ভূমিকা অত্যন্ত বেশি। অত্যন্ত আন্ডাররেটেড একজন মিডফিল্ডার, তার পাসিং বেশ ভালো, সিঙ্গেল পিভট এবং ডাবল পিভটে খেলতে পারেন, পেছন থেকে বিল্ড আপের দায়িত্ব বেশ ভালো মতো পালন করতে পারেন, তার শুটিংও বেশ ভালো। গত সিজনে খুবই বাজে একটা ইনজুরিতে পড়েছিলেন, এবং সুসংবাদ হলো ইনজুরি থেকে ফিরে এসে তিনি এই সিজনে এমনভাবে খেলছেন অ্যাজ ইফ তিনি কখনো ইনজুরিতেই পড়েন নাই। ডাবল পিভটে দুর্দান্ত খেলেন, এবং তার সবচেয়ে বড় ইমপ্রেসিভ যে জিনিসটা আমার কাছে লেগেছে সেটা হলো তার প্রেসিং করার ক্ষমতা। 29 বছর বয়স হলেও তিনি মাঠের প্রত্যেকটা ইঞ্চি চষে বেড়ান, অ্যান্ড অ্যাক্টস অ্যাজ আ প্রপার লিডার। সো দিস মিডফিল্ডার ক্যান বি আ ভেরি লো কি effective signing for Real Madrid and Xabi Alonso. নাম্বার 5, এই মিডফিল্ডারটাকে কিনতে একটু টাকা পয়সা বেশি খরচ হতে পারে, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে দিস ইজ রিয়াল মাদ্রিদ, দে গেট হোয়াট দে ওয়ান্ট। আমি বলছি অ্যালেক্স গার্সিয়ার কথা। বায়ার লেভারকুসেনে গ্রানিথ শাকার ব্যাকআপ হিসাবে এই স্প্যানিশ মিডফিল্ডারকেই জিরোনা থেকে কিনে এনেছিলেন শাবি আলোনসো। পরে অত বেশি কোচিং করানোর সুযোগ হয়নি, শাবি আলোনসো নিজেই রিয়াল মাদ্রিদে চলে এসেছিলেন, কিন্তু যেহেতু অ্যালেক্স গার্সিয়াকে তিনি নিজেই কিনেছিলেন, তার মানে হি নোজ অ্যাবাউট দ্য স্ট্রেংথস অফ দিস প্লেয়ার। অ্যান্ড এই সিজনেও বেয়ার লেভারকুসেনের হয়ে অবিচ্ছেদ্য অংশ এই স্প্যানিশ মিডফিল্ডারটি, প্লেজ অ্যাজ আ প্রপার ডিপ লাইন প্লে মেকার ইন আ ডাবল পিভট, ওই রকম প্রেসিংও করতে পারেন এবং প্রপার সেন্ট্রাল মিডফিল্ডারের মতো বল সার্কুলেশনও বেশ ভালো মতো করতে পারেন। সো দিস 5 মিডফিল্ডার্স, গ্রানিথ শাকা, এডু এক্সপোসিতো, অ্যালেক্স গার্সিয়া, অ্যান্তোনিও ব্লাঙ্কো অ্যান্ড রুবেন নেভেস, এই 5 জন মিডফিল্ডারের মধ্যে একজনকে যদি এই জানুয়ারিতে রিয়াল মাদ্রিদ কোনোভাবে বাগাইতে পারে, তাহলে কিন্তু মোটামুটি আমরা বলতে পারি যে শাবি আলোনসোর চাকরি হয়তো বা বেঁচে যেতেও পারে। কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনি কোন ধরনের মিডফিল্ডার চাচ্ছেন, এবং আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, আমি কিন্তু এমন কোনো মিডফিল্ডার এই জানুয়ারির জন্য সাজেস্ট করিনি রিয়াল মাদ্রিদকে যাকে কিনতে 100 মিলিয়ন বা 150 মিলিয়ন খরচ হবে। এই কারণে আমি অ্যাডাম ওয়ার্টন বা এলিয়ট অ্যান্ডারসনের মতো মিডফিল্ডারদেরকে এই তালিকাতে রাখিনি। কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এই জানুয়ারিতে আপনি কোন ধরনের মিডফিল্ডার চাচ্ছেন রিয়াল মাদ্রিদের জন্য। লেটস হ্যাভ আ ডিসকাশন।